মায়ের মৃত্যুর মাস ঘুরতে না ঘুরতেই বাবা দ্বিতীয় বউ এনে ঘরে তোলে। আমি সেটা চুপচাপ দেখে যাই। কত সহজে আমার মায়ের জায়গা অন্য এক মহিলা এসে নিয়ে নিল। আমার মায়ের হাতে তিল তিল করে সাজানো সংসারটা কত সহজে আরেকজন দখল করে নিল। এসব থেকে আমার বিতৃষ্ণা জন্ম নিল এই পৃথিবীর উপর। রাগও হলো প্রচুর নিজের ভাগ্যের উপর। আমার সৎমা রুবি বেগম মোটে সিন্ড্রেলা গল্পের মতো ছিলেন না, তবে আমাকে যে ভালোবাসতেন তেমনটাও না। আমার উপর ওনার কোনো মায়া কাজ করতো না, যা ছিল সব দায়িত্বের খাতিরেই। বাবার উপর আমার বেশি রাগ, তাই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম একেবারেই। বাবাও আগ বাড়িয়ে কথা বলতে আসতো না, হয়তো নিজের নতুন সংসারে মজেছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতে রুবি বেগম একটা ছেলে সন্তানের জন্ম দিলেন। ব্যাস, আর কি, ওনাকে সবাই মাথায় তুলে রাখলো। আমি যেন আরও একা হয়ে পড়লাম। মাহিনা আমি অত্যাচারিত না হলেও অবহেলিত হয়ে পড়লাম। কেউ আমার দিকে খেয়ালই রাখতো না। শুধু খাওয়ার সময় রুবি বেগম আমায় ডাকতেন, ব্যাস ওইটুকুই, এর থেকে বেশি কিছু না। বাবা তো দ্বিতীয় বিয়ের পরই আমার জন্য পর হয়ে গিয়েছিলেন। শুধুমাত্র আমার থাকা, খাওয়া আর পড়াশোনার টাকা মিটিয়ে যেন ওনার সব দায়িত্ব শেষ। এভাবে আমার দিনগুলো গেল। ধীরে ধীরে বড় হতে লাগলাম। মাতৃহারা আমাকে যেমন ভালোবাসার কেউ ছিল না, ঠিক তেমন শাসন করারও কেউ ছিল না। আমার যখন যা ইচ্ছা করতাম, কেউ কিছু বলতোও না। ভালোবাসার সাথে সাথে শাসন থেকেও বঞ্চিত হলাম, আর নিজের সব রাগ আমি ঢেলে দিতাম বাইরের লোকেদের উপর। একদিন স্কুলে একটা মেয়ের মাথা মেরে ফাটিয়ে দিলাম। মেয়েটার সাথে সামান্য কথা কাটাকাটি থেকেই এই বড় অঘটন ঘটিয়ে দিই। ব্যাস, এই নিয়ে অভিযোগ গেল বাবার কাছে। বাবা সেদিনই বোধহয় অনেক দিন পর আমার সাথে একটু কথা বললেন, তবুও সেটাও ক্রোধের সাথে। আমাকে হুমকি ধুমকি দিলেন শুধু, অথচ উনি চাইলেই ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেন। এই ঘটনাগুলো আমার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে লাগলো। নিজের নিঃসঙ্গতা কাটাতে আমি বেছে নিলাম নেশার পথ। ক্লাস 9-এ পড়া অবস্থাতেই নিজের কিছু বন্ধুর দেখা দেখি সিগারেট খেতে শুরু করলাম। তারা বলতো এটা খেলে নাকি এর ধোঁয়ার সাথে দুঃখগুলো বাতাসে উড়িয়ে দেওয়া যায়। তাদের কথা মেনেই আমি নেশায় জড়ালাম, আর সত্যি নেশা করে আনন্দ পেতাম। এভাবে দিন গেল। কোনো রকমে এসএসসি পাশ করে কলেজে উঠলাম। কলেজে গিয়ে আরও বেশি নষ্ট হয়ে গেলাম। কলেজে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গেলাম, তার সাথে সর্বোচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ হলাম। আর এভাবেই আমি অন্ধকারের গহীনে হারিয়ে যেতে লাগলাম। ভালো বন্ধু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের ভালো থাকাকে প্রাধান্য দিলাম। এদিকে কলেজের গণ্ডি পেরোতে আমার বাবা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন, কিন্তু আমি তো বিয়ে করব না। বাবাকে দেখে পুরুষ মানুষের প্রতি আর বিশ্বাস নেই। মনে হয় তাদের সাথে বিয়ে করে আজীবন কাটানোর মানে নেই, কারণ তাদের কাছে ভালোবাসার মূল্য নেই, আছে শুধু শরীরের মূল্য। আমি তো আজ অবধি 3টা ছেলের সাথে প্রেম করলাম, সবাই তো ওই শরীরের প্রেমেই পড়েছিল, তাই তো নিজের স্বার্থ হাসিল করে আমাকে ছুঁড়ে ফেলেছে। তবে বাবাও বদ্ধপরিকর আমার বিয়ে দেওয়ার জন্য। এদিকে আমি বেশ সুন্দরী হওয়ায় পাত্র খুঁজে পেতে অসুবিধা হলো না। সরকারি চাকরিজীবী মাঝবয়সী এক লোক এলেন আমায় দেখতে, যার বয়স আমার প্রায় দ্বিগুণ। রবি বেগম আমায় শাড়ি পরে ওনাদের সামনে যেতে বললেন, কিন্তু আমি জিন্স আর টি শার্ট পরে ওনাদের সামনে চলে গেলাম। আমাকে দেখে সবাই বনে গেলেন, যেন শুরু হয়ে গেল সমালোচনা। আমার শিক্ষা দীক্ষা নিয়ে অনেক কথা উঠল। আমি কেবল চুপ করে শুনলাম, তাকিয়ে রইলাম বাবার দিকে। উনিও কিছু বলছিলেন না। হঠাৎ করে উঠে এসে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন আর চিৎকার করে বললেন, তুমি এটা কি করলে? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমায় আমি এই শিক্ষা দিয়েছি? আজ আর নিজেকে আটকে রাখতে পারলাম না। বাবার থেকে দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে বললাম, হ্যাঁ, আমি এমনই, আর এর জন্য তুমি দায়ী। সত্যি বলতে তুমি আমায় কোনো শিক্ষাই দাওনি। আজ আমি যে এমন, তার জন্য দায়ী তুমি। আমার জীবন তো সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন মা মারা গেছিল। তারপর থেকে তো আমি মৃত্যুর মতোই বেঁচে আছি। কথাটুকু বলেই দৌড়ে ঘরে চলে এলাম। দরজা ভিড়িয়ে মায়ের ছবির সামনে গেলাম। ডুকরে কেঁদে উঠে বললাম, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? যাওয়ার সময় আমায় নিয়ে যেতে পারলে না? মাতৃহারা কন্যারা যে কতটা অবহেলিত হয় সেটা সমাজ বুঝতে, তাহলে কখনো তাদের দিকে আঙুল তুলতো না।